আসসালামু আলাইকুম। আজ 1 নভেম্বর 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানি শীর্ষ সেনা কর্মকর্তার বুকে বাংলাদেশের পতাকা, ভারতকে বিশেষ ইঙ্গিত। গণভোট নিয়ে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ। নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই সনদের 1 পয়সারও দাম নেই। এবার বিস্তারিত। চলতি মাসের 24 তারিখ 4 দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা। 28 অক্টোবর তিনি তার স্ত্রী ও 3 সহযোগী অফিসার সহ এমিরেটস এয়ারলাইন্সের EK587 ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তান ফেরত যান। তবে তাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে অন্য কারণে। তিনি তার বুক পকেটে বাংলাদেশ পাকিস্তানের পতাকা পিন দিয়ে আটকে পড়েছেন। বিশ্লেষকরা বলছেন এই বার্তাটি ভারতের উদ্দেশ্যে। পাকিস্তান বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে বলে জানা গেছে। বাংলাদেশ চাইলে পাকিস্তানের সহায়তায় নিজস্ব মিসাইল শিল্প গড়ে তুলতে পারবে। সূত্র বলছে দুই দেশের সামরিক বাহিনী বেশিরভাগ ক্ষেত্রেই একই সরঞ্জাম ব্যবহার করে। সবকিছুর পেছনেই একটি পরিকল্পনা আছে, একটি বৃহত্তর পরিকল্পনাও থাকতে পারে। বিশ্লেষকরা আরও জানান, ভারতের সহযোগিতায় শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করে পালানোর পর ভারতের আগ্রাসী মনোভাব এবং বক্তব্য দিনকে দিন বেড়েই চলেছে। ভারতের এই হুমকি মোকাবেলায় পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক এবং চীনের সামরিক সহযোগিতা বৃদ্ধি করা অতীব জরুরি। পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেনারেল সাহির শামসাদ মির্জা বলেন, আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে। তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে 2-মুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং অদূর ভবিষ্যতে ঢাকা করাচি আকাশপথও চালু হবে। সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার। প্রতিবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। এরপর গতকাল শুক্রবার দুপুরে মিন্টো রোডে মন্ত্রীপাড়ায় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা নিজেরা বৈঠক করেছেন। 3 উপদেষ্টা সমকালকে এই তথ্য জানিয়ে বলেছেন, রাজনৈতিক সমঝোতার পর জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি হতে পারে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলোচনার সিদ্ধান্ত হয় এবং কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন, পুলিশের রাজনৈতিক আনুগত্যের কারণে সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর না করে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদের জন্য তা নির্দেশনামূলক রাখার পরামর্শ দিয়েছেন অধিকাংশ উপদেষ্টা। তারা সংসদ নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের পক্ষেও মত দিয়েছেন। আইনগত খুঁটিনাটি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা নয়, রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির অভিমত দিয়েছেন উপদেষ্টারা। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে পরিষদ। পরিষদের এই বৈঠকে উপস্থিত ছিলেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। রাজনৈতিক সমঝোতার উদ্যোগ, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তা নিরসনে পরিষদের সিদ্ধান্তে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। বিএনপি 15টি সংস্কারের নোট অব ডিসেন্ট দিলেও দলটিকে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতিতে আপত্তি তুলে নিতে অনুরোধ করা হয়েছে। জামাতকে নির্বাচনের আগে গণভোট এবং নিম্নকক্ষে পিআরের দাবি ছাড়তে অনুরোধ করা হয়েছে। একাধিক উপদেষ্টা জানিয়েছেন, বিএনপির দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে উচ্চকক্ষে পিআরের বিষয়টি তারা পর্যালোচনা করবেন। তবে জামাতকে নির্বাচনের আগে গণভোট এবং নিম্নকক্ষে পিআরের দাবি প্রকাশ্যে ত্যাগ করতে হবে। জামাতের দিক থেকে জানানো হয়েছে, বিএনপি সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের গঠন এবং আসন্ন সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন মেনে নিলে তারা সমঝোতায় রাজি আছে।
তারেক রহমানের সঙ্গে আলোচনার পরামর্শ। একজন উপদেষ্টা সমকালকে জানান, সমঝোতার অংশ হিসেবে বিষয়গুলো নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে প্রধান উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে। উপদেষ্টাদের সূত্র জানিয়েছে, তারা মনে করছেন এই সমস্যার সমাধান ঢাকায় নেই। গত 22 জুলাই যমুনায় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও প্রধান উপদেষ্টা উচ্চকক্ষে পিআরের বিষয়টি ভাবতে অনুরোধ করেছিলেন, কিন্তু দলটির দিক থেকে সরকার প্রধানকে জানানো হয় এ বিষয়ে তাদের অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। এসব বিবেচনায় উচ্চকক্ষে পিআরের সুরাহা করতে প্রধান উপদেষ্টাকে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ গতকাল শেষ হয়েছে। গত মঙ্গলবার সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ এবং আদেশের দুটি খসড়া দিয়েছে কমিশন। এর মাধ্যমে কমিশন তার কাজের ইতি টেনেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামাত এই লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা 15 নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বানও জানিয়েছেন জামায়াত আমির। 1975 সালে 7 নভেম্বরের ঘটনার বিষয়ে তিনি বলেন, আমরা যে কোনো অপরাধের বিরোধী। অপরাধী যেই হোক না কেন, সে সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ, অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে। এ সময় জামায়াত ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম এবং সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এদিকে ডাক্তার শফিকুর রহমানের শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে। জুলাই অভ্যুত্থান বিরোধী তালিকায় থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইবির 30 জন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত 33 জন ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কার ও সনদ বাতিল করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 271তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্যরা জানিয়েছে, জুলাই আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ভূমিকায় থাকা ইবির 19 জন শিক্ষক, 11 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শাস্তি নির্ধারণ কমিটি করবেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ। এদিকে একই অপরাধে জড়িত থাকায় 33 জন শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে পড়াশোনা শেষ হওয়া শিক্ষার্থীদের সনদ বাতিল এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এর আগে জুলাই আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ভূমিকায় অবতীর্ণ শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গত 15 মার্চ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার হোসেনকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। পরে প্রত্যক্ষদর্শী কর্তৃক প্রদত্ত লিখিত ও মৌখিক অভিযোগ, বিভিন্ন তথ্যচিত্র, ভিডিও এবং পত্রিকার খবরের ভিত্তিতে এসব শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের জুলাই আগস্ট বিপ্লব বিরোধী ও নিবর্তনমূলক কার্যকলাপের সংশ্লিষ্টতা পায় কমিটি প্রতিবেদন জমা দিলে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সর্বশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকায় থাকা শিক্ষকরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর পরেশ চন্দ্র বর্মন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর দেবাশিস শর্মা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বাকি বিল্লাহ ও অধ্যাপক ডক্টর রবিউল হোসেন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ডক্টর কাজী আখতার হোসেন ও অধ্যাপক ডক্টর সেলিনা নাসরিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর AHM আক্তারুল ইসলাম ও অধ্যাপক ডক্টর মিয়া রশিদুজ্জামান। এছাড়াও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুল আরফিন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর তপন কুমার জোদ্দার, আইন বিভাগের অধ্যাপক ডক্টর শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ডক্টর রেবা মণ্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আফরোজা বানু, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন। প্রায় 9 মাস বন্ধ থাকার পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হল প্রবালদ্বীপ সেন্ট মার্টিন।
তবে দ্বীপে প্রবেশের ক্ষেত্রে সরকারি জারি করা 12টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অনুসারে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে যেতে পারবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম জানিয়েছেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন এসব নিয়ম বাস্তবায়ন করবে। নিরাপত্তার কারণে পর্যটকবাহী জাহাজ এখন কক্সবাজার শহর থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে যাবে। আগে টেকনাফ থেকে যাতায়াত হতো। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেছেন, পর্যটকদের অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে, যা ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করা হচ্ছে। গত 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। আজ থেকে শুরু হওয়া 3 মাসের এই সময়ে পর্যটকেরা সীমিত সংখ্যা নিয়ন্ত্রণে দ্বীপে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য ফর্ম পূরণ করে দলটিতে যোগদান করেছেন পিরোজপুরের নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা। উপজেলার গুয়ারেখা ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। তিনি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। এ বিষয়ে সদ্য জামাতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বলেন, আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামাতে যোগদান করেছি। বয়স কম হয়নি, তাই চিন্তা করলাম আমার বয়স এখন 70 বছর, তাই শেষ জীবনে একটা ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই। শুক্রবার 31 অক্টোবর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মোনা হয়ে উঠেছেন। গুয়ারেখা ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, আমাদের ইউনিয়নে জামায়াতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে যাচাই বাছাইয়ের পরই সদস্য পদ দেওয়া হয়। এলাকা হিন্দু অধ্যুষিত হলেও অনেক সম্ভ্রান্ত হিন্দু নাগরিকও আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তিনি আরও জানান, আব্দুল লতিফ আমাদের দলের প্রাথমিক সদস্য পদ ফর্ম পূরণ করেছেন। এছাড়া নিরঞ্জন হালদার নামে এক স্কুল শিক্ষকও সম্প্রতি আমাদের দলে এসেছেন। শিগগিরই তাদের আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে। স্থানীয় রাজনৈতিক মহলে আওয়ামী লীগের সহসভাপতির হঠাৎ জামায়াতে যোগদান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অনেকেই একে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের যে কোনো প্রাতিষ্ঠানিক অথবা সংগঠনের ক্ষেত্রে হোক না কেন, আমরা তোষামোদী এবং আনুগত্যের তফাৎ করতে পারি না। এ কারণেই বিশ্বাসঘাতকদের আমরা চিহ্নিত করতে পারি না। কোনটা তোষামোদী এবং কোনটা আনুগত্য সেটা অবশ্যই বিবেচনা করা উচিত। যেটা অতিরিক্ত, অতিরঞ্জিত, যেটা কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করবার জন্য, খুশি করবার জন্য কেউ করেন, সেটাই হচ্ছে তোষামোদী। আর যেটা বাস্তবসম্মত, যেটার যোগ্য আপনি, সেটা হচ্ছে আনুগত্য। সুতরাং বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে হলে, তাদের সম্পর্কে বুঝতে হলে অবশ্যই এ দুটো বিষয়ের ধারণা আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে আনুগত্য, অন্যটি হচ্ছে তোষামোদী। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে টহল দেওয়ার জন্য কেবল মুসলিম সৈন্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। যুদ্ধোত্তর গাজা উপত্যকায় নতুন বেসামরিক সামরিক কমান্ড সেন্টার পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত হওয়া সত্ত্বেও উত্তেজনা কমাতে উপত্যকাটিতে কেবল স্থানীয় আরব দেশগুলো থেকে সৈন্যরা আসবে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 3 সপ্তাহেরও বেশি সময় পরেও প্রতিশ্রুত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এখনও রূপ নেয়নি। সম্ভাব্য অবদানকারী নাগরিকরা কেবল বাহিনীর গঠন নয়, বরং এর সুনির্দিষ্ট ভূমিকা, হামাসকে সক্রিয়ভাবে নিরস্ত্র করা বা কেবল হামাস পরবর্তী গাজায় পুলিশিং করা এবং এর আনুষ্ঠানিক আইনি ভিত্তি নিয়েও বিতর্ক করছেন বলে জানা গেছে। গত সপ্তাহের শুরুতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন না যে আন্তর্জাতিক সৈন্যরা হামাসকে জোরপূর্বক নিরস্ত্র করবে। তিনি বলেন, আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনীর ম্যান্ডেট শান্তি রক্ষা হওয়া উচিত, শান্তি রক্ষা নয়। তিনি বলেন, কোনো মুসলিম দেশই এটি স্পর্শ করতে চাইবে না। ইসরায়েল, তুর্কি বা কাতারি সৈন্যদের মাটিতে ভূমিকা পালনের পরামর্শের তীব্র বিরোধিতা করেছে। উভয় দেশের মুসলিম ব্রাদারহুডের নীতির প্রতি সহানুভূতির ভিত্তিতে, যার উপর হামাস প্রতিষ্ঠিত হয়েছিল।
সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ। কবর দেওয়ার মতো কেউ নেই। শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এ সময় তারা কমপক্ষে 1500 মানুষকে হত্যা করে। শুধু একটি হাসপাতালে নিহত হয় প্রায় 460 জন। জাতিসংঘ জানিয়েছে শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ মারাত্মক বিপদের মধ্যে আছে। অনেকেই নিহত হয়েছেন, আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছেন। শহর থেকে প্রায় 36,000 মানুষ 70 কিলোমিটার দূরের তাভিলা শহরে পালিয়ে গেছেন, যেখানে ইতোমধ্যে 6,50,000-এরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। হায়াত নামে এক নারী জানান 7 জন RSF সদস্য তাদের বাড়িতে ঢুকে লুটপাট চালায় এবং তার 16 বছর বয়সী ছেলেকে তার সামনেই হত্যা করে। তিনি বলেন, আমরা রাস্তায় অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছি, আহতদের কেউ উদ্ধার করতে পারেনি। আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি হুসেইন বলেন, এল ফাশেরের পরিস্থিতি ভয়াবহ। মৃতদেহগুলো রাস্তায় পড়ে আছে, তাদের কবর দেওয়ার মতো কেউ নেই। অন্যদিকে তাভিলা শরণার্থী শিবিরে কর্মরত নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায় পালিয়ে আসা মানুষের সংখ্যা এখনো অনেক কম। তারা আশঙ্কা করছেন যারা রওনা দিয়েছিল তাদের অনেকেই পথে মারা গেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, দারফুরে ত্রাণ কার্যক্রম জোরদারের জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে $20 মিলিয়ন সহায়তা অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, 450 জনেরও বেশি মানুষকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মধ্যে রোগী, স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক ছিলেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।